হাসি মুখেই কথা বলছেন। এমন পরিবার সচরাচর দেখা যায় না। কুহুর মনে হলো এটা একটা আদর্শ পরিবার। তামিনা আক্তার কুহুকে ঠেলে রান্নাঘরের বাইরে পাঠিয়ে দিলেন। কুহু রুমে এসে দেখলো সিক্তা এখনো ঘুমাচ্ছে। ওকে জাগানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। চুপচাপ চা শেষ করে বই নিয়ে বসলো। কুহু সিক্তা আর আনান ভাইয়াকে রাতে রিকোয়েস্ট করেছিল রাতের ঘটনা যেন কারো কাছে না বলে। তারা দুজনেই কথা দিয়েছে কাউকে জানাবে না। তাই কুহু নিশ্চিন্ত মনেই পড়ায় মনোযোগ দিল। 11টার আগে রুম থেকে বের হলো না। যখন শুনলো তাহমিদ বেরিয়ে গেছে তখনই রুম থেকে বের হলো। নিচে এসে শুনলো তাহমিদ শিহাবকে নিয়ে মেডিকেলে গেছে, সাথে আনানো গেছে। ঢাকায় আসার পর থেকেই শিহাবকে কাছে পাওয়াই যাচ্ছে না। সারা দিন হয় তাহমিদের সাথে, নয়তো আনানের সাথেই ঘুরে বেড়াচ্ছে। আপু জানো, আজ তামিদ ভাইয়ার সাথে অনেক জায়গা বেরিয়েছি, খুব মজা হয়েছে আজকে। শিহাব কুহুর পাশে বসে সারাদিন কি করেছে, কোথায় কোথায় গেছে সেই গল্প জুড়ে দিল। কুহু মনোযোগ দিয়ে শিহাবের কথা শুনছে। শিহাব আগে থেকে এই বাড়িতে আসতো বাবার সাথে, তাই এই বাড়ির সকলের সাথে ওর সুসম্পর্কই রয়েছে। এখানে আসার পর থেকে বই হাতে নিসনি, এ কথা মাথায় আছে? স্কুল হচ্ছে না কয়েকদিন থেকে, কিন্তু তাই বলে পড়তেও বসবি না? এত ফাঁকিবাজ হয়েছিস কেন বলতো তুই? আমি তো পড়ি আপু, রাতে তামিদ ভাইয়া আমাকে পড়ায়। যেদিন আমরা ঢাকায় এসেছি তার পরের দিনে ভাইয়া আমার জন্য বই এনেছে। রাতে 2 ঘন্টা ভাইয়ের কাছে পড়তে হয়। ভাইয়ার একটাই সত্য ছিল, সেটা হলো যে কদিন ঢাকায় আছি সেই কদিন প্রতিদিন তার কাছে পড়তে হবে, নয়তো আমাকে বেড়াতে নিয়ে যাবে না। শিহাবের কথা শুনে অবাক হয়ে গেল কুহু। ও দৃষ্টি মুখে শুনেছিল তাহমিদ ভাইয়া ওদেরকে খুব ভালোবাসে। শিহাবও একই কথাই বলতো। আজ কুহুর মনে হচ্ছে সত্যি তাহমিদ ভাইয়া ওদেরকে ভালোবাসে, কিন্তু কুহু এই লোকটার মতিগতি বুঝতে পারে না। কুহুর প্রতি তার মনোভাবও বুঝতে পারে না। কখনো মনে হয় সে কুহুকে খোঁচা মেরে কথা বলে, আবার কখনো মনে হয় সে কুহুর ভালোই চায়। সে আদতেও চায়টা কি সেটা কুহুর বোধগম্য হয় না। বড়মা, কাল তো শিখতো কুহুর অ্যাডমিশন টেস্ট, ওদের সাথে কে যাবে? রাতের খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো তাহমিদ। এক কাজ কর বাপ, তুই তোর বড় চাচা ওদেরকে নিয়ে যাস, দরকার হলে আমি অথবা তাহমিনাও যাব। তুই যেতে পারবি? সিনিয়র ভদ্রলোকের গিয়ে কাজ নেই, এমনিতেই তার শরীর চলে না, কালকে ভিড়ের মধ্যে তাকে নিয়ে না যাওয়াই ভালো। শেষে দেখবে পরীক্ষার্থীরা পরীক্ষার বদলে তার মাথায় বাতাস করছে। তার চেয়ে বরং আমি, আনান আর তুমি যাবে। মা বাসায় থাকুক, ছোট চাচি পিচ্চিদের নিয়ে স্কুলে যাবে। মেজো চাচির একা একা রান্না করতে কষ্ট হবে। তাহমিদের কথা শুনে নাজমা আক্তার একগাল হেসে বললেন, আমার ছেলে মেয়েরাও তোর মতো করে আমাকে বোঝে না, এই জন্যই তোকে এত ভালোবাসি রে তাহমিদ। থাক, অনেক হয়েছে নাজমা। অপদার্থটা তোমাকে অয়েলিং করলো, এটা যদি তুমি বুঝতে পারতে তবে ওকে ভালোবাসতো তো দূরের কথা, ওর প্রতি বিরক্ত হতেও তোমার বিরক্ত লাগতো। সাদিক আহমেদ রাশিদিন বিরক্তি নিয়ে বললেন, বড়মা, সিনিয়রের হাতে ঘা লেগে গেছে, এক কাজ করলে কেমন হয়, তাকে নিয়ে গিয়ে কোনো কফি শপে বসিয়ে রাখবো। থাক, আর দয়া দেখাতে হবে না, আমি কোথাও যাচ্ছি না। এরা আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে। আফরোজা, এই বেয়াদবকে বলে দাও, এক সময় আমারও যৌবন ছিল, আমিও ভার্সিটি দাপিয়ে বেরিয়েছি। আজ বয়সের কারণে আমাকে সে অবহেলা করেছে, তারও জেনে রাখা উচিত একদিন সেও আমার মতোই বুড়ো হবে। বড় চাচার কথা শুনে তাহমিদ কপাল কুঁচকে তার দিকে তাকালো। প্লেটটা একটু ঠেলে দিল। আফরোজা নাজরিন বুঝতে পারলেন তাহমিদ রেগে গেছে। বড়মা, এই ভদ্রলোক যদি আর একটাও কথা বলে তবে আমি বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাব। আমি সর্বদা তার চিন্তায় অস্থির থাকি, আর সে আমাকে দোষারোপ করছে। যে কোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কি হবে ভাবতে পারছো? তাহমিদ, শান্ত হ বাপ, আমারই ভুল হয়েছে। আমি তাকে যাবার কথা বলেছি, বুঝিসই তো তার বয়স হয়েছে, কখন কি বলে সেটা ভেবে দেখে না। তুই খেয়ে নে, আজকে মেডিকেলে যা, কালকে তো যেতে পারবি না। আফরোজা নাজরিন তাহমিদকে বোঝাতে শুরু করলেন, তাহমিদ, খেয়ে নে, খাবার রেখে উঠবি না বলে দিয়েছি। বড় ভাই কি এমন অন্যায় কথা বলেছেন? তারও তো বাহিরে যেতে ইচ্ছে করে। বড় ভাই 3 মাসের বেশি সময় হয়েছে ঢাকায় এসেছেন, এর মধ্যে কোথাও বেড়াতে যাননি। তুইও তো তাকে বাহিরে নিয়ে যাস না, কেমন ছেলে তুই? তামিনা আক্তার ছেলেকে ধমক দিলেন। ভাই, বড় মামা, সবাই শান্ত হও।
কালকে কোকিলা শিকতার পরীক্ষা হোক, তারপর আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাব। মেজো মামা, সেজো মামা, ছোট মামাকেও ছুটি নিতে বলবো। খেয়ে নাও ভাই, খাবারের উপর রাগ করতে নেই। আনানও তাহমিদের রাগ ভাঙানোর চেষ্টা করলো। আনান ঠিক বলেছে, কালকে ওরা পরীক্ষা দিয়ে আসুক, তারপর একদিন আমরা কোথাও বেড়াতে যাব। খেয়ে নে তাহমিদ। নাজমা আক্তার প্লেট এগিয়ে দিলেন তাহমিদের দিকে। তাহমিদ আর কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। কুহু ভেবেছিল ওদের সাথে বড় মামি, মেজো মামি আর বড় মামা যাবেন, কিন্তু যখন শুনলো তাহমিদ যাবে ওদের সাথে, তখন আরও ওকে ঘিরে ধরলো লজ্জা। তাহমিদের সামনে কিভাবে যাবে সেই চিন্তা করতে গিয়েই ওর ঘাম ছুটল। কুহুকে বাইরে যেতে গড়িমস করতে দেখে ওর হাত ধরে শিকটা টেনে নিয়ে গেল। নিচে এসে তাহমিদকে দেখেই মুখ নিচু করলো কুহু। তাহমিদ সেটা লক্ষ্য করলো, তবে এখন কিছুই বলল না। দিদুনের কাছ থেকে দোয়া নিয়ে মামিদের বলে বড় মামির হাত ধরে কুহু বাড়ি থেকে বেরিয়ে গেল। আফরোজা নাজনীন এক হাতে কুহুকে আর এক হাতে শিকটাকে ধরলেন। কুহু সোনা, তোমাকে আগেই বলে রেখেছি, বুয়েটে চান্স পেলে তোমাকে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। এখান থেকে ক্লাস করবে তুমি। দিদুন কুহুর ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, সেটা পরে দেখা যাবে দিদুন, আগে তো চান্স পাই। কেন, তোমার পরীক্ষা ভালো হয়নি? শিকতার নাকি চান্স পাওয়ার সুযোগই নেই, ও কিছুই পারেনি শুনলাম। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এখনই বলতে পারছি না কি হবে। টেনশন হচ্ছে? হুম। এদিকে শিকতাকে দেখো, পরীক্ষা খারাপ হওয়ার পরও সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পরীক্ষা খারাপ হওয়ার পরও যে এমন নিশ্চিন্তে থাকা যায়, ঘুরে বেড়ানো যায়, ওকে না দেখলে জানতেই পারতাম না। ওকে দেখে শেখো রিল্যাক্স কিভাবে থাকতে হয়। দিদুনের কথা শুনে হাসলো কুহু। দিদুন, তুমি মেডিসিন নিয়েছো? তাহমিদ রুমে ঢুকে কুহুকে দেখে মাথা চুলকে হাসলো। কুহু সোনা প্রেসক্রিপশন দেখে সবগুলো ওষুধ খাইয়ে দিয়েছে। এখানে আসার পর থেকে কুহু সোনাই আমাকে ওষুধ খাওয়ায়, আমার যত্ন নেয়। তাহলে ওকে আমাদের বাড়িতে রেখে দিয়ে দিদুন, ও তোমার যত্ন করবে, তুমি একটা গল্প করার সাথী পাবে। আমি সে কথা কুহু সোনাকে বলেছি, ও বুয়েটে চান্স পেলে ওকে এখানেই রেখে দেব। সে রাজি হয়েছে? এখনো না, কিন্তু আমি রাজি করিয়েই ছাড়বো। দেখো, এই যে মেয়ে, দিদুনের প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি রাজি হওয়া মাত্রই শিহাবকে এনে ভর্তি করে দেব। আগে তো চান্স পাই, তারপর দেখা যাবে কোথায় থাকবো। সিদ্ধান্ত আগে থেকেই নিতে হয় কোকিলা। চান্স পাওয়ার পর দেখা গেল খুশিতে তুই কয়েকদিন বাকরুদ্ধ হয়ে থাকলি, তখন আমাদের তোকে নিয়েই ব্যস্ত থাকতে হবে। টেনশনে ভুলে যাব তুই কোথায় থাকবি। ঠিক বলছিল নানিমা? আনার রুমে ঢুকে কথাগুলো বলে দিদুনের পাশে ধপ করে শুয়ে পড়ল। খুশিতে সবাই বাকরুদ্ধ হয় না রে গাধা, খুশিতে বাকরুদ্ধ থাকে তোর মতো গোবর গণেশরা। এই জন্যই ঢাবিতে চান্স পাওয়ার পর খুশিতে 3 দিন ধরে কেঁদেছিলি। স্বপ্ন পূরণ হওয়ার খুশিতে নিজেকেই চিনতে পারতিস না তুই। অপমান করো না ভাই। তুমি গবরের পদ্ম ফুলের জন্য বাকি সবাইকেই গবর গণেশ মনে করবে, এটা হতে পারে না। অরিজিনাল গবর গণেশ তো তুমি। তোমার দাদার বংশের প্রথম ডক্টর তুমি, তাই তোমার এত বাহাদুরি। আর আমার দাদুর বংশে অলরেডি 4 জন ডক্টর আছে। এবার তুমি বলো কি আসল গবর গণেশ? একটু ভুল বললি। আমার দাদুর বংশেও আমি ছাড়া 4 জন ডক্টর আছে, ঢাবিয়ানও আছে, কিন্তু তোর মতো গাধা একটাও নেই যে ঢাবিতে চান্স পাওয়ার সুযোগ পেয়ে খুশিতে 7 দিন ধরে কাঁদে। এদিকে আমরা এখানে খাবার খেয়ে কুলি ফেলি ঢাবির ক্যাম্পাসে। যে ক্যাম্পাস তোদের স্বপ্ন, সেই ক্যাম্পাসই আমাদের কাছে খেলনা। এখন বল, কে অরিজিনাল গোবর গণেশ আর কে অরিজিনাল বংশীয়? দিদুন, ওনাকে বলুন আমার বংশের কাউকে অপমান না করতে। আমার বংশের 3 জন ঢাবিতে পড়াশোনা করেছে। কুহু মুখ ভার করে দিদুনকে বলল। কুহুকে মন খারাপ করে দেখতে থাকতে দেখে ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করল। এরপর আন্নার দিকে তাকিয়ে বলল, আনান, তুই তোর কোকিলাকে বলে দে, যেটাকে সে নিজের বংশ বলে দাবি করছে আদতেও সেটা তার বংশ নয়। সেই বংশের টেম্পোরারি বাসিন্দা সে। তার হাজবেন্ডের বংশই হবে তার অরিজিনাল বংশ। সে গর্ব করবে তার হাজবেন্ডের বংশ নিয়ে, যে বংশে সে তার বাকি জীবন কাটিয়ে দেবে, যে বংশের উত্তরাধিকার তার মাধ্যমে বৃদ্ধি পাবে। আফটার অল সে একজন গর্বিত বংশের গর্বিত পুত্রবধূ হবে। এটা কিভাবে ভাই? তুমি কিভাবে জানলে কোকিলা গর্বিত বংশের পুত্রবধূ হবে? এর জন্যই তো তোকে গাথা বলি, একটু চোখ কান খোলা রাখলেই সবকিছু জানতে পারা যায়। শুধু আনানি নয়, কুহু ও তাহমিদের যুক্তি বুঝতে পারল না।
ওর কাছে মনে হলো লোকটা আবোল তাবোল বকছে। একমাত্র দিদুনি তাহমিদের কথা শুনে মুখ টিপে হাসলেন। নিহান ঢাকা গেছে প্রায় 1 মাস। ও প্রতিদিন কয়েকবার করে ফোন দেয় দৃষ্টিকে, কিন্তু দৃষ্টি একবারও নিহানের ফোন রিসিভ করে না। তবুও নিহান হাল ছাড়ে না। ও সময় পেলেই ফোন, মেসেজ সবই দেয়। বেলকুনির গ্রিনে দাঁড়িয়ে সুদূর পানে চেয়ে আছে নিহান। আজকাল ওর কিছুই ভালো লাগে না। রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছে করে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। মাঝে মধ্যেই মনে হচ্ছে গ্রামে যেতে পারলেই ভালো লাগতো, কিন্তু কুহু ঢাকায় যাওয়ার গ্রামেও যাওয়া হচ্ছে না। হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে দৃষ্টি। এই যে রাজকন্যা, এখানে এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? কাজকর্ম নেই তোর? আমার ছেলের বউ হয়ে এসে সাপের 5 পা দেখেছিস নাকি? যেই দেখলি সবাই মাথায় তুলে নাচছে, অমনি নিজের স্বরূপ প্রকাশ করলি। 3 বেলা গান্ডে পিণ্ডে গিলে পায়ের উপর পা তুলে বসে থাকতে শিখেছিস। এটা তো আমার বাড়ি নয়, যেন ধর্মশালা। রাখি আক্তার ঝাঁঝালো গলায় দৃষ্টিকে আঘাত করলো। বড়মার গলা শুনে প্রথমে চমকে উঠেছিল দৃষ্টি, পরে তার এরূপ কঠোর বাক্য শুনে ওর ভিতরটা হু হু করে উঠল। আজকে আর নিজেকে ধরে রাখতে পারল না দৃষ্টি, ফুপিয়ে কেঁদেই উঠল। দৃষ্টিকে কাঁদতে দেখে প্রথমে ভরকে গেলেও পরক্ষণে নিজেকে আগের রূপেই ফিরিয়ে আনতে সক্ষম হলো আখি আক্তার। খেকিয়ে উঠলেন সে। ফ্যাস ফ্যাস করে কান্না ছাড়া আর কি পারিস? বাপখানা দেখে মনে হয় নবাবজাদি। কথায় আছে না, ঝাল নেই কুত্তার বাগা নাম। তোকে দেখলে আমার এমনটাই মনে হয়। যেই শুনেছিস নিহানের বিয়ে পৃথ্বীর সাথে হচ্ছে না, তখন নিহানের বউ হবার লোভ সামলাতে পারেনি, লজ্জা শরমের মাথা খেয়ে বিয়েতে রাজি হয়েছিল। একবারও ভাবিনি নিহানের পাশে দাঁড়ানোর যোগ্যতা ওরা নেই। যত সব হাবালের দল এসে জুটেছে আমার ভাগ্যে। রাখি আক্তারের এমন আক্রমণে দৃষ্টির ভিতরটা দুমড়ে মুচড়ে গেলেও নিয়ন্ত্রণ হারালো না মেয়েটা। ওর নারী চোখের পানি মুছে ঘুরে তাকালো বড়মার দিকে। আমাদের কেন এত ঘৃণা করো বড় মা? কি দোষ করেছি আমরা? বাবা মা বেঁচে থাকতে তো তোমার এই রূপ আমরা দেখিনি। কেন হঠাৎ করে পাল্টে গেলে? শুধুমাত্র আমরা আগের মতো সম্পদশালী নই বলে কি এত ঘৃণা? তাহলে কি তোমার কাছে সম্পত্তি সকল সম্পর্কের ঊর্ধ্বে? একটা বারও কি তোমার মনে হয় না আমরা এতিম? বাবা মাকে হারিয়ে আমরা 3 ভাই বোন হকুল পাত্রে খড়কুটোর ন্যায় ভাসছি। আঁকড়ে ধরবার জন্য কাউকে আমাদের প্রয়োজন। এ কথা একবারও তোমার মন মস্তিষ্কে জায়গা করে নেয় না? তোমার কাছে কখনো টাকা পয়সার জন্য আমরা আসিনি, তবুও তুমি আমাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করো। হাবু কখনোই তোমায় সাহায্য চায়নি, সে কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছে। তবুও কেন এত আঘাত করো আমাদের? নিজের সন্তানদের জায়গায় একবার আমাদেরকে বসিয়ে দেখো, দেখবে আমরাও মানুষ, আমাদেরও ভালোবাসা প্রয়োজন। তুমি পাষাণ জানতাম, কিন্তু এতটা পাষাণ সেটা জানতাম না। এতিম অসহায় 3 ভাই বোনের কষ্ট তোমার চোখে পড়ে না। যদি চোখে পড়তো তাহলে বুঝতে আমাদেরও কষ্ট হয়। আসলে মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। যোগ্যতা থাকলে বুঝতে মা বাবা ছাড়া আমরা কতটা কষ্টে থাকি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো দৃষ্টি। কয়েক মুহূর্ত রাখি আক্তারের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ফোন দিয়ে সোজা চলে গেল ছাদে। দৃষ্টির কথাগুলো শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো রাখি আক্তার। সে ভাবতে পারেনি দৃষ্টি তাকে এভাবে কথা শোনাবে। রাগে তার ভেতরে ফুটন্ত আগ্নেয়গিরি টকবক করছে। সন্ধ্যা হলেও ছাদেই বসেছিল দৃষ্টি। বিকেলের ওই ঘটনার পর থেকে অঝরে কাঁদছে মেয়েটা। আজকে বারবার মা বাবার কথা মনে পড়ছে। তারা বেঁচে থাকলে তাদের 3 ভাই বোন কেমন পরিস্থিতিতে পড়তে হতো না, বরং ওদেরকে এভাবে আঘাত করতে পারতো না। ফোনের আওয়াজ পেয়ে চোখ মুছে ফোনের স্ক্রিনের দিকে তাকালো দৃষ্টি। স্ক্রিনে কুহু নামটা চলচল করছে। মলিন হেসে ফোন রিসিভ করলো দৃষ্টি। কেমন আছো আপু? তুমি বাড়িতে কবে আসবে? তাড়াতাড়ি এসো না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো দৃষ্টি। আমি ভালো আছি, রেজাল্ট হলেই বাড়িতে যাব। তোর কি হয়েছে দৃষ্টি? কাঁদছিস কেন তুই? হাজার চেষ্টা করেও কুহুর কাছে কান্না লুকাতে পারলো না দৃষ্টি। কুহু বুঝতে পারলো ওর আদরের বোনটি কাঁদছে। কে বলছে আমি কাঁদছি? আমি কাঁদছি না। অনেকদিন তোমাদের দেখিনি, তাই খারাপ লাগছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো আপু। তুমি আসলেই আমি বাড়িতে যাব। মিথ্যা বলিস না দৃষ্টি, আমি জানি তুই কাঁদছিস। বড় মা কিছু বলেছে? কুহুর বুকের ভেতরে তোলপাড় করছে। ভাই বোনদের চোখের পানিও সহ্য করতে পারে না।
নিজের কষ্ট করে তবু ভাই বোনদের কষ্ট দিতে চায় না, কোনো কিছুর অভাব বুঝতে দেয় না মেয়েটা। কিছু হয়নি আপু, বললাম না তোমাদের জন্য মন কেমন করছে। কান্না চেপে বলল দৃষ্টি। দুদিনের মধ্যে রেজাল্ট দেবে, রেজাল্ট হলেই আমি চলে আসব। তুই মন খারাপ করিস না, দুদিন পর তোকে নিয়েই আমি বাড়িতে যাব। কুহুর মন বলছে দৃষ্টি কাঁদছে। ও দৃষ্টির গলার আওয়াজ চেনে। স্বাভাবিক অবস্থায় দৃষ্টি কিভাবে কথা বলে আর কাঁদলে কিভাবে কথা বলে সেটা কুহুর থেকে ভালো আর কেউ জানে না। শিহাব কোথায় আপু, ও ভালো আছে? শিহাব আনান ভাইয়ার সাথে বেড়াতে গেছে, ও ভালো আছে। বড় মা কোথায়? রুমে আছে। তুই কোথায়? ছাদে। মিথ্যা বলতেছে ও পারলো না দৃষ্টি। এই ভর সন্ধ্যায় তুই ছাদে কেন? নিচে যা, রাতে খেয়ে ঘুমাবি। আমি আবার রাতে ফোন দিব, ফোন কাছে রাখিস। আচ্ছা আপু। আরো কয়েকটা কথা বলে ফোনটা রাখলো কুহু। চিন্তায় ওর মুখাবয়ব কৃষ্ণবর্ণ ধারণ করেছে। চোখের কোণে জমেছে নোনা জল। চোখ নামিয়ে কিছুক্ষণ মৌন রইল। চোখের কোণটা দিয়ে ভিজে উঠেছে কিনা কুহু ছাড়া কেউই তো জানতে পারল না। কুহু যখন বুঝলো ওর কষ্টে নয়নজোড়া কাঁদছে, ঠিক তখনই অতি সন্তর্পণে অন্যার কোণে মুছে ফেললো কেউ দেখার আগে। কিন্তু কুহু বুঝতে পারেনি ওর নয়নজোড়া কাঁদছে। সেটাও জানার আগেই অন্য কেউ জেনে গেছে। তাহমিদ বেলকুনি থেকে লক্ষ্য করছিল কুহুকে। ওকে নির্ভীকতে কারোর সাথে কথা বলতে দেখে প্রথমে কিছু মনে না করলেও কথা বলার এক পর্যায়ে কুহুর মুখটা মলিন হতে দেখে তাহমিদের বুকের বাঁ পাশটা কষ্টের আলোড়ন তোলে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে ওর শ্যামাঙ্গিনীকে। কার সাথে কথা বললে তুমি শ্যামাঙ্গিনী? কেন আচমকাই তোমার হৃদাকাশে বিষণ্ণতার মেঘ জমল? আমাকে জানতেই হবে। নিজের সাথেই কথা বলল তাহমিদ, এরপর নিচে গেল। তাহমিদ নিচে এসে দিদুনের কাছে গেল। কিছুক্ষণ পরেই সে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসে ফোনে মনোযোগ দিল। 15-20 মিনিট পরে কুহু ভিতরে আসতেই দিদুনের ডাক শুনে তার রুমে গেল। কুহু জানতেও পারলো না সে ভেতরে ঢোকার সাথে সাথেই তাহমিদ দিদুনের ফোনে মিস কল দিয়েছে। আমাকে ডাকছিলে দিদুন? রুমে থেকে মৃদুস্বরে জিজ্ঞেস করলো কুহু। আমার কাছে এসে বসো, কিন্তু তার আগে বলো তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? দিদুনের প্রশ্নে কুহু একটু ইতস্ত করে মলিন হেসে বলল, কিছু না দিদুন। মিথ্যে বলছো আমাকে? কিছু না হলে তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? দৃষ্টির সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, ওকে অনেক দিন দেখি না। আগে কখনোই আমাদের ছেড়ে এতগুলো দিন বাইরে থাকেনি ও, সেজন্য ওর একটু মন খারাপ। দিদুনকে সত্যিটা বলতে পারলো না কুহু। দিদুনের সাথে মিথ্যে বলতে চায়নি, কিন্তু ও নিরুপায়। তাহলে এবার বাড়িতে সরাসরি না গিয়ে দৃষ্টিকে নিয়ে গ্রামে যেও। আমি রাখিকে বলে দেব কিছুদিন তোমার কাছে রেখে দৃষ্টিকে রেখো। এবার একটু হাসো তো, তোমার বিরল হাসি দেখে প্রাণটা জুড়ায়। দিদুনের কথায় কিছু একটা ছিল। তার কথাগুলো শোনা মাত্রই কুহুর বুকটা হালকা হলো। ফলশ্রুতিতে মেয়েটা মৃদু হাসলো। রাত 1:50। দৃষ্টি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত কুহু ওকে 4 বার ফোন দিয়েছে। বোনের সাথে কথা বলে দৃষ্টির মন ভালো হয়ে গিয়েছিল, কিন্তু বিছানায় আসার পর থেকে আবারও মন খারাপের মেঘ ওর হৃদয়াকাশে হানা দিয়েছে। থেকেই ফুটিয়ে উঠছে মেয়েটা। নিজেকে বড্ড একা লাগছে। বারবারই মনে হচ্ছে এই ধুলোর ধরায় সম্পূর্ণরূপে একা। কেউ ওকে ভালোবাসে না, কেউ ওর কথা ভাবে না। কতগুলো মনে আসতেই হু হু করে কেঁদে উঠল দৃষ্টি। এভাবে কতক্ষণ বালিশ ভেজালো অশ্রু জলে, সে কথা দৃষ্টিও বলতে পারে না। দরজায় নকের শব্দ পেয়ে হুঁশ হলো ওর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2:30 বাজে। এত রাতে ওর বেডরুমের দরজায় কে নক করছে? চোখ মুছে দরজার কাছে গেল। দরজা খুলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। নিহান ভাইয়া উসখুস হয়ে অবস্থা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। নিহানকে দেখে কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল মেয়েটা। দরজার সামনে থেকে সরে দাঁড়ানোর কথা দিব্যি ভুলে গেল। দৃষ্টির হতভম্ব চেহারায় নিহান যা বোঝার বোঝে গেল। ও দৃষ্টিতে ঠেলে ভিতরে ঢুকলো, বন্ধ করে দিল দরজা। এরপর দৃষ্টির হাত ধরে ওকে নিয়ে বিছানায় বসালো। এতক্ষণে সম্মিত ফিরল দৃষ্টি, নিজেকে ধরে রাখতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো নিহানের বুকে, কেঁদে উঠলো হাউমাউ করে। দৃষ্টিকে কাঁদতে দেখে নিহানের বুকের ভিতরে তোলপাড় করলেও ছেলেটা দৃষ্টিকে কাঁদতে একটুও বাধা দিল না। ও শুধু বুকের মাঝে দৃষ্টিকে শক্ত করে জড়িয়েই রাখলো। তুমি খুব খারাপ একটা মানুষ, খুব খারাপ তুমি। কান্নার দমকে কথাটা বলতে পারছে না দৃষ্টি। দৃষ্টির অভিযোগ শুনে নিহান মুচকে হাসলো। দৃষ্টির কথার জবাব দিল না। এদিকে দৃষ্টির চোখের পানি, নাকের পানি, ওর টি শার্ট ভিজে একাকার। বুকের কাছে ঠান্ডা অনুভব হলেও নিহান কোনো প্রতিক্রিয়াই দেখালো না। অনেকক্ষণ পর কান্না থামলো মেয়েটার, কিন্তু নিহানের বুক থেকে মাথা তুলল না। চুপটি করে অনুভব করতে থাকলো নিহানের হৃদস্পন্দনের টিপ টিপ শব্দ দিয়ে শিহরণ যাচ্ছে
দৃষ্টির তনুমণি। আমার হৃদস্পন্দনের প্রতিটি শব্দে তোর নামই করছে, শুনতে পাচ্ছিস? নিহানের কথা শুনে চমকে উঠল দৃষ্টি। ও বুঝতে পারলো না নিহান ভাই কিভাবে বুঝলো ও ভাইয়ার হৃদস্পন্দনের শব্দ শুনছে। মনে মনে নিজেকেই শুধালো, কিন্তু উত্তর পেল না।